আমি শুরু করি আজকে শুভজিৎবাবু আপনার কাছ থেকে। পবিত্রবাবুর কথা শুনছিলাম, পবিত্র কথা বলছিলেন ৮,০০০ স্কুল এমনিই বন্ধ হয়ে গিয়েছে। শিক্ষাকে যদি চারিদিক থেকে ঘিরে ধরে আক্রমণ করা হয় তাহলে পড়ুয়া বই খাতার বদলে হাতে বন্দুক তুলে নেবে আর বিচিত্র। দেখুন অনির্বাণবাবু, আমি বলতে বাধ্য হচ্ছি যে শুধুমাত্র আপনি যে টুকরো টুকরো ছবিগুলো কিছুক্ষণ আগে আসছিল তার বাইরে অ্যাজ এ মানে প্রফেসর যে কিনা একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত এডুকেশন সিস্টেমের সাথে, এবং আমি দীর্ঘদিন শুধুমাত্র এখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে থাকলেও জঙ্গলমহলেও প্রায় 1 বছর সার্ভ করেছি, এবং গত 5-6 বছরে যদি আমি একটা অডিটের মতো করে আপনার সামনে তুলে ধরি, আমার মনে হয়েছে যে হায়ার এডুকেশন যে সিস্টেম, আমি হায়ার এডুকেশনটাই বলছি ফার্স্ট, যে হায়ার এডুকেশন সিস্টেমে একটা বড় রকমের এক্সপ্যানশন হয়েছে ওয়েস্ট বেঙ্গলে। বেশ কিছু ইউনিভার্সিটি, রানী রাসমণি ইউনিভার্সিটি, গুরুচাঁদ হরিচাঁদ ইউনিভার্সিটি, দার্জিলিং হিলস ইউনিভার্সিটি, অনেক কিছু হয়েছে। এক্সপ্যানশন নিয়ে আমার কোনো বলার কিছু নেই, কিন্তু আমি বলছি ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের মান আপনি যদি দেখেন এই ইউনিভার্সিটিগুলোর, এবং বেশ কিছু সংখ্যক কলেজ, এবং আপনি চলে যান যে ডিস্ট্রিক্ট লেভেলের, আমি আপনাকে এখানে শুধুমাত্র লেডি ব্রেবোন বা মৌলানা আবুল কালাম আজাদ গভর্নমেন্ট কলেজের কথা বলছি না, গ্রামের দিকে সেখানে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, আমার নিজের যাদবপুর ইউনিভার্সিটিতে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের অবস্থা খুব খারাপ, এবং এতে শুধুমাত্র আমি স্টেট গভর্নমেন্টকেই দায়ী করছি না, আমি বলছি একটা হিউজ যে ফান্ডের দরকার সেই ফান্ডটা কিন্তু আস্তে আস্তে ড্রাই আপ হয়ে গেছে। আমি নিজে আপনাকে একটা খুব বেদনার কথা শোনাই, আমি নিজে যে গভর্নমেন্ট প্রাইমারি স্কুলের ছাত্র ছিলাম, যে আমাকে বড় করে আজকে দিল্লিতে পাঠিয়েছে, সারা বিশ্ব চিনিয়েছে এবং যাদবপুরের অধ্যাপক বানিয়েছে, সেই স্কুলটা বন্ধ হয়ে গেছে, গত 2-3 বছরে বন্ধ হয়ে গেছে। সেখানে শিক্ষক যেগুলো ছিল টিম করে জ্বলছিল, তাদের পরে আর রিক্রুটমেন্ট দেওয়া যায়নি, কারণ এর মধ্যেই আপনি জানেন এই যে 3-4 জন মাথা, পার্থ, মানিক, সুবীরেশ, এরা সব জেলে ঢুকে গেছে। পুরো এডুকেশন সিস্টেমের উপর একটা ভীষণ বড় প্রশ্নচিহ্ন দাঁড়িয়েছে, এবং তার পরবর্তীকালে আপনি দেখেছেন কি হয়েছে। আমি বলছি যে শুধুমাত্র আপনি গিয়ে হায়ার এডুকেশন বলুন বা নিচুতলা যে এডুকেশন সিস্টেম, সেই সিস্টেমগুলো আপনি তৈরি করলেন অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিংয়ে গিয়ে, কিন্তু তার অডিট করতে হবে, তার সোশ্যাল অডিট এবং তার ইনফ্রাস্ট্রাকচারাল অডিট করতে হবে ইয়ারলি বেসিসে, বা অন্তত 2 বছরে একবার, যে সেটা কোথায় দাঁড়িয়ে আছে, সেখানে ছাত্র ভর্তির সংখ্যা কি বেড়েছে না কমেছে, সেখানে প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজ শিক্ষক বা অধ্যাপকদের সংখ্যা কি ঠিকঠাক আছে, নাকি সেখানে তাপ্পি দিয়ে কোনো রকম স্যাক্ট বা কোনো রকম পার্মানেন্ট নন পার্মানেন্ট গেস্ট টিচার বা কোনো রকম গেস্ট প্রফেসর দিয়ে চালানো হচ্ছে। এই জিনিসগুলো কিন্তু ভীষণভাবে একটা প্যান্ডেমিকের আকার নিয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়। আমি কলেজের কথা একেবারে দায়িত্ব নিয়ে বলতে পারি, পার্থ চ্যাটার্জির সময় স্কুল এডেড কলেজ, গভর্নমেন্ট এডেড কলেজ টিচার নামে স্যাক্ট নামের একটা তৈরি হয়েছে, হঠাৎ করে গজিয়ে উঠেছে, যেখানে ইউজিসির কোনো নর্ম মানা হয়নি, কিছু নয়, সেটা একটা পার্মানেন্ট টাইপের তৈরি করা হয়েছে, যাদের হয়তো অনেকে নেটও নেই, যে নেটটাকে আমরা এলিজিবিলিটি একটা টেস্ট হিসাবে ধরি, যে মিনিমাম ক্রাইটেরিয়া, যে কিনা স্কুলে কলেজে পড়াতে পারবে। কিন্তু দ্যাট সেড আমি বলছি যে পশ্চিমবঙ্গে একটা হাহাকার তৈরি হয়েছে, যারা অ্যাসপায়ারিং জেনারেশন, যারা যেটাকে আমরা বলি অ্যাসপিরেশনাল ইয়াং জেনারেশন, তারা যারা অ্যাকাডেমিক্সের সাথে যুক্ত হতে চায়, স্কুলে পড়াতে চায়, ইউনিভার্সিটিতে পড়াতে চায়, কলেজে পড়াতে চায়, তারা কোনো না কোনোভাবে এই যে দীর্ঘদিন ধরে এসএসসি স্ক্যাম থেকে শুরু করে, টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম থেকে শুরু করে, এবং ইউনিভার্সিটি কলেজ সার্ভিস কমিশন থেকে শুরু করে পিএসসি, এগুলো রেগুলার আরও করতে হবে, এবং টাইম বাউন্ড সেখানে আপনাকে রিক্রুটমেন্ট নোটিফিকেশন দিতে হবে, এবং টাইম বাউন্ড 2 বছর 3 বছর, আমি আপনাকে বলছি পিএসসিতে সেখানে 2 বছর 3 বছর ধরে চলছে, আপনি টাইম বাউন্ড করুন, 6 মাস 7 মাস, তার মধ্যেই রিক্রুটমেন্ট নোটিফিকেশন হবে, ফর্ম ফিল আপ হবে, এবং তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে। এবং তার সাথে সাথে আমি আপনাকে বলছি যে লিডারশিপ পজিশনগুলো রয়েছে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি, তাদেরকে আপনি সাফেল করুন, একজন মানুষ সেখানে প্রিন্সিপাল বা ইনচার্জ যারা রয়েছে ইউনিভার্সিটি, তারা দীর্ঘদিন ধরে বসে আছে, আপনি নতুন জেনারেশনকে আনুন, তাদেরকে দায়িত্ব দিন, এবং বিভিন্ন অধ্যাপকদের মধ্যে যারা রয়েছে তাদেরকে বিভিন্ন ডাইভার্সিটি তৈরি করুন, এবং শুধুমাত্র যারা শাসক দলের ঘনিষ্ঠ, সেটা ন্যাশনালি হোক বা সেন্ট্রালি, সে আরএসএস ঘনিষ্ঠ হোক বা আপনার এখানে তৃণমূল ঘনিষ্ঠ, আমি বলছি কোনো ঘনিষ্ঠদের আপনি দেবেন না, এইসব পোস্টে বসাবেন না, কারণ পলিটিসাইজেশন হবে একাডেমিক বা এই যে পুরো যে সিস্টেম সেটা হচ্ছে, এবং এটা একেবারেই কাম্য নয়। কারণ পশ্চিমবঙ্গে আপনি জানেন যে জ্যোতি
বসুর সময় 1980s-এ যে একটা ল্যাক অফ ইংলিশ এডুকেশন সিস্টেম তৈরি করে দিয়ে গেছেন, তার পরবর্তীকালে আমরা হয়তো ভেবেছিলাম যে এটার একটা অন্য ধরনের রেভলিউশন আসবে। এই কথাটা তো আসবো, এই দীর্ঘদিন ধরে ইংরেজি না পড়া, কিন্তু অবশ্যই সেটা হয়তো একটা রোগের অন্যতম একটা কারণ। কিন্তু এই মুহূর্তে যে কারণগুলো নিয়ে ঢুকছে, আমি অনির্বাণ আপনার কাছে আসছি। দুই স্কুল পড়বো অনির্বাণ, আপনি দুরকমভাবে ঘটনাটাকে দেখতে পারেন। আপনি আজকের দিনে এই আলোচনা, এই বিতর্কের মাঝখানে ভাবতে পারেন যে তৃণমূলকে দায়ী করছে, আমি এটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা বলে দিই। সত্যিই তো প্রত্যেকদিন তো এই রাজ্যের স্কুলগুলো থেকে হাতে গুচ্ছ গুচ্ছ বন্দুক নিয়ে স্কুল পড়ুয়া ধরা পড়ছে না, আপনি এভাবে দেখতে পারেন। আবার আপনি এটাকে একটা অসুখের সূত্রপাত হিসেবেও দেখতে পারেন। জ্বর এলে আপনি 3 দিন ডাক্তারের কাছে না যেতে পারেন, প্রথম দিনও ডাক্তারের কাছে যেতে পারেন। অনিবার আপনি কোনটা চুজ করেন? না, আমি বৃহত্তর প্রেক্ষিতে দেখছি যে ঘটনা ঘটেছে এটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উড়িয়ে দেওয়া যায় না। তার কারণ হচ্ছে একটু পড়ুয়া, আমি খবরটা খুব বিস্তারিত না জানলেও যেটুকু শুনছিলাম যে বোধহয় প্রধান শিক্ষক বা কোনো শিক্ষকের সঙ্গে তার কিছু একটা সমস্যা, সেখানে তাকে তার সিনিয়র যারা মানে শিক্ষক বা নিরাপত্তারক্ষী তারা তো বয়সে গুরুজন, তারা বকাবকি করেছে। অতএব তার প্রতিশোধ স্পৃহা এতটাই জেগে উঠেছে যে বন্দুক নিয়ে চলে এসছে। এই জায়গাটা শিক্ষা ব্যবস্থার একমাত্র গলদ হিসেবে দেখলে আমার মনে হয় অতি সরলীকরণ হয়ে যাবে। এটা কোথাও সামাজিক ব্যবস্থারও এই জায়গায় পৌঁছে গেছে যেখানে গুরুজনকেও বকলে তাকে বন্দুক নিয়ে গিয়ে শাসাতে হয়, জানি না তাকে গুলি টুলি করে দিত কিনা। যে কারণে এটা শুধুমাত্র রাজনৈতিক পর্যায়ে যদি আমরা সীমিত রাখি, সেটা সার্বিকভাবে আমাদেরই ক্ষতি হবে। কারণ যে কোনো জায়গায় যদি কোনো বাচ্চা ছেলে, যে কোন ক্লাসে পড়ে আমি এক্স্যাক্টলি জানি না, 9-10 বোধহয়, সে যদি বন্দুক এত সহজে পেয়ে যায় বা সেইটা নিয়ে এসে আমি স্কুলে গিয়ে একটু ধমকি দেবো, ভয় দেখাবো, পারলে একটু গুলিও চালিয়ে দেবো, ঠিক এইটা যদি তার মানসিকতা হয়ে গিয়ে থাকে, তাহলে শিকড় অনেক গভীরে। সেই অসুখ শুধুমাত্র 2-3টি রাজনৈতিক দলের বিবাদের মধ্যে সীমিত থাকার কোনো কারণ নেই। এই ছেলেটির বাবা বা মা তারা তৃণমূল করেন না, বিজেপি করেন না, সিপিএম করেন নাকি কিছুই করেন না, সেটা একদম ইমেটেরিয়াল। এক্ষেত্রে প্রত্যেকের আমাদের আতঙ্কিত হওয়ার কারণ আছে, কারণ আমাদের আশেপাশে এরকম অনেক স্কুল পড়ুয়া আছেন, হতে পারে ওয়েব সিরিজ, হতে পারে সিনেমা, হতে পারে অন্য কিছু, যার প্রভাবে তাদের মনে হচ্ছে যে হাতে একটা আগ্নেয়াস্ত্র থাকলে বোধহয় আমি বেশ বড় রকমের বীরপুরুষ হতে পারি এবং সেটা দেখিয়ে লোককে বেশ ধমকে রাখতে পারি। এবং এখানে স্থানীয় থানা বা প্রশাসন বা পুলিশ তাদের ভূমিকা নিশ্চিতভাবে আতশকাচের তলায় আসবে যে একজন বাচ্চা ছেলে কি করে একটি আগ্নেয়াস্ত্র সে পাচ্ছে, কোথা থেকে জোগাড় করছে। একদিকে যেমন তার মানসিকতা কিভাবে এরকম হলো সেই প্রশ্ন থাকে, অন্যদিকে একদম কেজোভাবে বলতে গেলে প্রশাসন সেই স্থানীয় স্তরে কী ব্যবস্থা নিয়েছে বা নিচ্ছে যে একজন বাচ্চা ছেলের হাতে বন্দুক চলে আসছে, সেটা কিভাবে তারা আটকাতে পারে। এইভাবে জিনিসটি না দেখলে আমার মনে হয় আবার ওই সান্ধ্যকালীন বিতর্ক এবং সেখানেই শেষ হয়ে যাবে।